2026 থেকে 2027 সালে হবে অবকাঠামো উন্নয়ন। 2030-এর আগে কোনো অর্থবহ বাস্তবায়তা অনিশ্চিত। 31 অক্টোবর 2025 রাশিয়ার একটি গবেষণা ইনস্টিটিউটের সার্ভারে নীরব চালু হলো একটি পাইলট প্রোগ্রাম। মাত্র 100টি ইউনিট ইস্যু করা হলো। প্রতিটি ইউনিটের মূল্য 1 গ্রাম সোনা। কোনো সংবাদ মাধ্যম সেদিন এই খবর করেনি, কোনো স্টক মার্কেট কাঁপেনি, কোনো রাষ্ট্রপ্রধান বিবৃতি দেননি। কিন্তু আর্থিক ইতিহাসবিদরা বলছেন সেদিন পৃথিবীর আর্থিক অবস্থায় একটা ছোট্ট বীজ বপন হয়েছিল, যার নাম দ্য ইউনিট। এবং এই ইউনিটি হতে পারে ৮০ বছরের ডলার আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ আমরা ডিকোড করব ব্রিক্সের সেই গোপন অর্থনৈতিক পরিকল্পনা, যেটা ২০২৬ সালে বাস্তবে রূপ নিতে পারে অথবা ভেঙে পড়তে পারে। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। দ্য ইউনিট কি? সংখ্যায় বুঝুন। প্রথমে বুঝুন এটা কি। দ্য ইউনিট হলো একটি ডিজিটাল ট্রেন্ড ইনস্ট্রুমেন্ট। এটি 40% ফিজিক্যাল সোনা এবং 60% ব্রিক্স জাতীয় মুদ্রার সমন্বয়ে গঠিত একটি রিজার্ভ বাস্কেট দিয়ে সমর্থিত। ব্রাজিলিয়ান রিয়াল, চীনা ইউয়ান, ভারতীয় রুপি, রাশিয়ান রুবেল এবং দক্ষিণ আফ্রিকার র্যান্ড সমান ভাগে এই বাস্কেটে আছে। কিন্তু এটা কি আসলে একটা মুদ্রা? দ্য ইউনিট আসলে একটি সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট। এটি দিয়ে বাজারের কিছু কেনা যায় না, বরং এটি ব্রিক্স দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করতে ব্যবহৃত হবে। ৩১ অক্টোবর ২০২৫-এ আইআরআইএস মাত্র ১০০টি ইউনিট ইস্যু করে পাইলট শুরু করেছে। প্রতিটি ইউনিট প্রথমে ১ গ্রাম সোনার সমান ছিল। ৪ ডিসেম্বর ২০২৫-এ বাজারের ওঠানামায় ইউনিটের মূল্য দাঁড়ায় 0.9823 গ্রাম সোনা। দ্য ইউনিট ফাউন্ডেশনের নেতৃত্ব দিচ্ছেন একজন এআই সিইও। ফাউন্ডেশনের যুক্তি, একটি নিরপেক্ষ এআই নেতৃত্ব রাজনৈতিক চাপ এবং ব্যক্তিগত পক্ষপাত থেকে মুক্ত থাকবে। পৃথিবীর প্রথম এআই নেতৃত্বাধীন আর্থিক ব্যবস্থা। এটা কল্পবিজ্ঞান নয়, এটা ২০২৫ সালের বাস্তবতা। তো ব্রিক্স পে, সুইফটের বিকল্প অবকাঠামো। দ্য ইউনিট একা কাজ করে না, এর পেছনে আছে একটা বিশাল প্রযুক্তিগত কাঠামো। ব্রিক্স পে একটি ব্লকচেইন ভিত্তিক বিকেন্দ্রীভূত পেমেন্ট প্ল্যাটফর্ম। এটি রাশিয়ার এসপিএফএস, চায়নার সিআইপিএস, ইন্ডিয়ার ইউপিআই এবং ব্রাজিলিয়ান পিআইএক্স এর জাতীয় পেমেন্ট সিস্টেমগুলোকে একত্রিত করবে। ব্রিক্স পে প্রতি সেকেন্ডে ২০,০০০ মেসেজ প্রসেস করতে পারে সক্ষম। কোনো বাধ্যতামূলক লেনদেন ফি নেই। পেন সোর্স প্রোটোকল, প্রতিটি দেশ নিজের নোড চালাতে পারবে। ভারতের রিজার্ভ ব্যাংক ২০২৬ সালে ব্রিক্স সামিটে সিবিডিসি ব্রিজের প্রস্তাব এজেন্ডায় রাখছে, যেখানে ব্রিক্স প্লাস দেশগুলোর সেন্ট্রাল ব্যাংক, ডিজিটাল কারেন্সি এগুলো একে অপরের সাথে সংযুক্ত হবে। এমবিস প্ল্যাটফর্ম ইতিমধ্যেই আরএমবি ৩৮৭.২ বিলিয়ন অর্থাৎ $৫৫ বিলিয়ন পেমেন্ট প্রসেস করেছে। $৫৫ বিলিয়ন পাইলট পর্যায়ে। এটা কোনো তাত্ত্বিক পরিকল্পনা নয়, এটা চলমান বাস্তবতা। সোনার যুদ্ধ। ব্রিক্স কেন এত সোনা কিনছে? দ্য ইউনিটের শক্তি আসছে সোনা থেকে এবং ব্রিক্স দেশগুলো নীরবে সোনা কিনছে। ২০২০ থেকে ২৪ সালের মধ্যে ব্রিক্স কেন্দ্রীয় ব্যাংকগুলো বিশ্বের মোট সোনা কেনার ৫০% বেশি অর্জন করেছে। চীনের কাছে আছে ২২৯৮ টন সোনা, রাশিয়ার কাছে আছে ২৩৩৬ টন, ভারতের কাছে আসে ৮৮০ টন। ব্রাজিল ২০২৫ সালের সেপ্টেম্বরে ১৬ টন সোনা কিনেছে। ২০২১ সালের পর প্রথমবার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ১৪৫.১ টনে। ব্রিক্স জোট বিশ্বের মোট সোনা উৎপাদনের প্রায় ৫০% নিয়ন্ত্রণ করে। চীন বার্ষিক ৩৮০ টন, রাশিয়া ৩৪০ টন উৎপাদন করে। কেন এত সোনা? কারণ যদি দ্য ইউনিট সত্যি চালু হয়, তাহলে সোনার মজুদি হবে সেই মুদ্রার শক্তি। আর যে দেশের কাছে বেশি সোনা, সে পাবে বেশি ক্ষমতা। ২০২৬ ভারত সামিট সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৬ সালে ব্রিক্স সামিট হবে ভারতে এবং এই সামিটই হতে পারে পুরো পরিকল্পনার টার্নিং পয়েন্ট। ২০২৬ সালের ভারত সামিটকে বিশ্লেষকরা দেখছেন ডিজিটাল পেমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করার প্রাথমিক মঞ্চ হিসাবে। ডলারাইজেশন বক্তব্য স্বল্পমেয়াদী অস্থিরতা তৈরি করতে পারে, কিন্তু এখানেই সবচেয়ে বড় বিরোধাভাস। ভারত, যে দেশ এই সামিট আয়োজন করছে, সেই দেশই ব্রিক্স মুদ্রার বিরুদ্ধে। ২০২৫ সালের মার্চে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডনে স্পষ্ট বলেছেন, ডলারকে প্রতিস্থাপন করার কোনো নীতি আমাদের নেই।
ডলার বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার উৎস। ব্রিক্সে এই বিষয়ে কোনো ঐক্যমত নেই এবং ট্রাম্পের হুমকিও আছে। ট্রাম্প জুলাই ২০২৫-এ ঘোষণা করেছেন, যেসব দেশ ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সাথে সংযুক্ত তাদের উপরে ১০% শুল্ক আরোপ করা হবে। মানে ভারত একই সাথে ব্রিক্স সামিট আয়োজন করছে এবং ডলারের পক্ষে কথা বলছে। ২ নৌকায় পা। বাধাগুলো কোথায়? কেন এটা ব্যর্থ হতে পারে? তো এবার সততার সাথে কথা বলুন। ব্রিক্সের এই পরিকল্পনা কি সত্যি কাজ করবে? প্রথম বাধা অভ্যন্তরীণ বিরোধ। ব্রিক্স কখনোই একটি সংগঠিত অর্থনৈতিক ব্লক ছিল না। কোনো আনুষ্ঠানিক জোট নেই, কোনো বাণিজ্য চুক্তি নেই। চীনের ইউয়ান আন্তর্জাতিকীকরণের এজেন্ডা বা ইউনিটের ধারণার সাথে সরাসরি প্রতিযোগিতায়। দ্বিতীয় বাধা ডলারের শক্তি। ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক লেনদেনের ৮৯% এখনও ডলারে। চীনা ইউয়ানের অংশ মাত্র ৮.৫% এবং অন্য ব্রিক্স মুদ্রাগুলো তারও কম। তৃতীয় বাধা প্রযুক্তিগত চ্যালেঞ্জ। রাশিয়ার এসপিএফএস এবং অন্যান্য দেশের মধ্যে সংযোগ এখনও আংশিকভাবে বাস্তবায়িত। স্ট্যান্ডার্ডাইজ মেসেজিং প্রোটোকল এবং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এখনও সম্পূর্ণ হয়নি। চতুর্থ বাধা সময়সীমা পিছিয়ে যাচ্ছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ ২০২৫ সালে অক্টোবরে বলেছেন, ব্রিক্স পে এর পূর্ণ অপারেশনাল স্ট্যাটাস এখন ২০৩০ সালের লক্ষ্যমাত্রায় নির্ধারিত। ২০২৬ নয়, ২০৩০। তো আসল সত্যটা তাহলে কোথায়? ব্রিক্স মুদ্রা বিপ্লব নাকি ভাওতা? যা সত্য তা হলো দ্য ইউনিট পাইলট পর্যায়ে আছে। ২০২৬ থেকে ২০২৭ সালে হবে অবকাঠামো উন্নয়ন। ২০৩০-এর আগে কোনো অর্থবহ বাস্তবায়তা অনিশ্চিত। আর যা গুরুত্বপূর্ণ তা হলো ব্রিক্স দেশগুলোর একটি বহুমেরু আর্থিক বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে। লক্ষ্য একটাই, ধীরে ধীরে ডলার নির্ভরতা কমানো। ব্রিক্স 10 এখন বিশ্বের মোট জিডিপির ৩৫% এবং জনসংখ্যার ৪৫% প্রতিনিধিত্ব করে। এই আকার কোনো আর্থিক পরিকল্পনাকে উপেক্ষা করার সুযোগ নেই, যার সতর্কতা রয়েছে। তা ইউনিট ডলারের আধিপত্যে কোনো তাৎক্ষণিক হুমকি নয়। ডলার এখনো বৈশ্বিক রিজার্ভ, বাণিজ্য নিষ্পত্তি এবং পেমেন্ট ফ্লোর সিংহভাগ নিয়ন্ত্রণ করে। তাহলে শেষ কথা একটাই, ব্রিক্স মুদ্রা ডলারকে কাল সরিয়ে দেবে না, আগামী ৫ বছরেও সম্ভব না। কিন্তু যে বীজ ৩১ অক্টোবর ২০২৫-এ বপন হয়েছে সেটা ধীরে ধীরে বাড়ছে এবং ইতিহাস বলে পৃথিবীর কোনো আর্থিক ব্যবস্থাই চিরকাল থাকেনি। ব্রেটন উডস টেকেনি, গোল্ড স্ট্যান্ডার্ড টেকেনি, ডলারের আধিপত্য একদিন বদলাবে। প্রশ্ন শুধু কবে? দ্য টাইম ওরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন ব্রিক্স ইউনিট সফল হবে?